দর্শক স্বাগত জানাচ্ছি গেম অনের সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। প্রতি শুক্রবার গেম অন নিয়ে আমরা রাত 8টায় থাকি আপনাদের সাথে। আমরা খেলাধুলার নানা বিষয় নিয়ে কিন্তু এখানে গল্প করি। আজকে আমরা আরো নতুন একটা টপিকে আলোচনা করব। নতুন সরকার এসেছে বাংলাদেশে, সেই নতুন সরকারের ক্রীড়া নীতি, এই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করব। এছাড়া খেলাধুলার নানা বিষয় তো থাকবেই। আলোচনার জন্য আমার সঙ্গে কিন্তু আছেন একজন আমাদেরই খুব প্রিয় একজন সিনিয়র সাংবাদিক এম কায়েসার ভাই। আপনাকে স্বাগত আমাদের সাথে। ধন্যবাদ আপনাকে পিঙ্কি। কেমন আছেন ভাইয়া? জি ভালো, আলহামদুলিল্লাহ। ঠিক যেমনটি বললাম যে আসলে নতুন সরকার এসেছে বাংলাদেশে, একটি ভোটের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে মানুষের পছন্দের একটি সরকার এসেছে। কি মনে হচ্ছে, মানে আপনি ভোট দিয়েছেন তো? জি জি, ভোট দিয়েছি, ভোটের চিহ্ন এখন পর্যন্ত লেগে রয়েছে। আমারও এখনো কালি ওঠেন, আপনার তারপরে অনেকখানি উঠে গেছে, আমারটা এখনো আছে। ঠিক যেমনটি বলছিলাম যে আসলে বিএনপি সরকার গঠন করেছে এবং নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমরা পেয়েছি। সেখানে মূল আলোচনায় অবশ্যই যাব, তবে যাওয়ার আগে আমরা একটু দেখে আসতে চাই খেলার মাঠ থেকে আমিনুল হকের ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার বিষয়টি ঠিক কেমন। জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক অবসরের পর বিএনপির রাজনীতিতে সক্রিয় হন তিনি, কিন্তু তার উপর আস্থা রেখেছে বিএনপি। সংসদে নির্বাচনে হারলেও টেকনোক্র্যাট মন্ত্রী হয়েছেন। এ নিয়ে একটি প্রতিবেদন আছে আমাদের হাতে, একটু দেখে আসতে চাই। গোলবারের নিচে দাঁড়িয়ে অসংখ্য আক্রমণ ঠেকিয়েছেন, হাজারো দর্শকের চিৎকারের মাঝে ঠান্ডা মাথায় দলকে উপহার দিয়েছেন দারুণ সব জয়। সেই আমিনুল হক এবার দেশের রাজনীতির বড় মঞ্চে। ক্রীড়াঙ্গনের সবুজ ঘাস পেরিয়ে এবার ক্ষমতার করিডোরে পা রাখলেন সাবেক এই ফুটবলার। আনুগত্য পোষণ করিব। সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে হারের পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন টেকনোক্র্যাট কোটায়। নির্বাচনে পরাজিত হয়ে কিংবা সরাসরি টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়ার নজির আগে ছিল না কোনো সাবেক ক্রীড়াবিদের। সেই জায়গায় আমিনুলই প্রথম। দুর্নীতির লাগাম টানবো, এটা নিয়ে কোনো ডাউট ফিল করার কোনো কারণ নাই। আমি তাৎক্ষণিকভাবে দায়িত্ব নিয়ে জিরো টলারেন্স দিয়ে সেটাকে দমন করার চেষ্টা করবো এবং ভবিষ্যতে ক্রীড়াঙ্গনে কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। আমিও আপনাদের সাথে আশাবাদী যে আগামীর যে সাফ, সেই সাফে যাতে ভালো কিছু করতে পারি এবং সেই সাফে ভালো কিছু করার জন্য আমার সরকারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে যা যা করণীয় আছে সর্বোচ্চটুকু আমরা করব। বাংলাদেশের ইতিহাসে ক্রীড়াবিদ থেকে সংসদ সদস্য হয়ে মন্ত্রিত্ব পাওয়ার নজির খুবই কম। শুরুটা হয়েছিল সাবেক ফুটবলার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের হাত ধরে, পরে যুক্ত হন আরিফ খান জয়, আর এবার সেই তালিকায় নতুন সংযোজন আমিনুল হক। আমরা চাই যে আমাদের পার্শ্ববর্তী সকল দেশের সাথে যাতে আমাদের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, সেটা খেলাধুলা থেকে শুরু করে সব সেক্টর নিয়ে আমরা একটি আন্তরিক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে আমরা একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই। এদিকে ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় আমিনুল হককে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাছাড়া শুভেচ্ছা জানিয়েছে ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসজে। তাসবিহ শরণ, নিউজ 24, ঢাকা। আমিনুল হককে অভিনন্দন এবং তার প্রতি শুভকামনা জানিয়ে আজকের শোটা শুরু করতে চাই। ভাইয়া, যেটা বলছিলাম, আমিনুল হক দায়িত্ব পাওয়ার পরেই কিন্তু তিনি একটি ক্রীড়া নীতি দিয়েছেন এবং মন্ত্রণালয় ঘোষিত কর্ম পরিকল্পনায় 9টি বিষয়ে তিনি গুরুত্ব দিয়েছেন, যার মধ্যে সবচেয়ে প্রথমেই যেটি রেখেছেন সেটা হচ্ছে জাতীয় দলের সব খেলোয়াড়কে স্থায়ী বেতন কাঠামোর মধ্যে আনা। এটা কতটুকু মানে সম্ভব হবে এবং আপনি যদি একটু বিশ্লেষণ করতেন। খুবই চ্যালেঞ্জিং হবে। কারণটা হলো যে এর আগে আমরা দেখেছি যে আপনি যদি পেশাদারিত্বের কথা চিন্তা করেন, সেখানে শুধুমাত্র ফুটবল এবং ক্রিকেট ছাড়া মানে মান্থলি বেতন আপনি অন্য কোনো ফেডারেশনের খেলোয়াড়রা পান সেটা খুব সম্ভবত আমার নেই, ইভেন হকিতে পর্যন্ত নেই। এই কারণে আমরা হকিকেও এখন পর্যন্ত আপনি পেশাদার হকি বলতে পারছি না বাংলাদেশের পার্সপেক্টিভে। সো এটা তার জন্য খুবই চ্যালেঞ্জের একটা বিষয় হবে যে আপনি যতগুলো ফেডারেশন রয়েছে, বিশেষ করে যে খেলাগুলোতে আমাদের পদক পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই খেলাগুলোতে যারা খেলে থাকেন খেলোয়াড়রা, তাদেরকে যদি আপনি মান্থলি একটা রেমুনারেশনের মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে পেশাদারিত্বের একটা অবকাঠামো আপনি পাবেন। এক নাম্বার 2 হলো যে এখানে যারা খেলতে আসবেন তারাও মানে আপনি আর্থিক দিক নিয়ে তাদেরকে চিন্তাটুকু কম করতে হবে। আর তারা যখনই আর্থিক দিক থেকে চিন্তাটুকু কম করবেন এখানে, তখন তারা চিন্তা করবেন যে আমাকে এখানে টিকে থাকতে হলে পারফরমেন্সটাকে আর একটু ভালো করতে হবে, পারফরমেন্স এনহ্যান্স করতে হবে। সেটা ব্যক্তিগতভাবে তাদের যেটা কাজে লাগবে, সেই সঙ্গে কিন্তু আপনার দেশের জন্যও সেটা খুবই একটা চ্যালেঞ্জিং একটা বিষয় হবে। তবে বিষয়টা হলো যে এইভাবে প্ল্যানিং করাটা খুবই সহজ, কিন্তু এই পুরো টাকাটা কোত্থেকে আসবে, কিভাবে আসবে, সেই বিষয়টা মানে আপনার জোগাড় যন্ত্র করাটা ভেরি টাফ একটা থিংস হবে। স্বপ্নটা অনেক উঁচুর, স্বপ্নটা অনেক দূরের এবং স্বপ্নটা অনেক সুন্দর, কিন্তু সেই স্বপ্নটা সফল করতে হলে
অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং দায়িত্ব নিতে হবে কায়সার ভাই, ক্রীড়ামন্ত্রীকে। আসলে আপনি যেটা বলছিলেন যে স্বপ্ন আসলে আমরা বরাবরই দেখি এবং স্বপ্ন আমাদেরকে দেখানো হয়, সরকার আসে সরকার যায়, এই পালা বদলে কি খেলোয়াড়দের আসলে কোনো ভাগ্যের পরিবর্তন হয় কিনা এবং এই ক্রীড়া নীতিগুলো কি আসলেও বাস্তবায়ন হয় কিনা? কারণ আমরা যদি দেখি যে আমাদের দেশে, ইফ আই এম নট রং, 51 থেকে 52টা ফেডারেশন আছে, আলোচনায় কিন্তু সবসময় বিএফএফ এবং বিসিবিকেই দেখা যায়, বাকি ফেডারেশনগুলো কিন্তু অনেক বেশি মানে তাদের দিকে আসলে ভাবে নজর ফোকাস কিছুই দেওয়া হয় না। আপনি ঠিক যেমনটি বলছিলেন যে প্রতিটি খেলোয়াড়কে এই স্থায়ী বেতন কাঠামোর মধ্যে আনা, এটা কি শুধু বলার জন্যই বলার, নাকি আদৌ এটার বাস্তবায়ন করার মতো সক্ষমতা এই ভঙ্গুর আর্থিক পরিস্থিতিতে সরকারের আছে? দেখুন, চ্যালেঞ্জটা নিতেই হবে। আপনি যে ক্রীড়ানীতির কথা বলছেন, যে প্রথম দিন অফিস করে ক্রীড়ামন্ত্রী যে 9টি নির্দেশনা দিয়েছেন, সেই 9টি নির্দেশনার মধ্যে প্রথমটাই কিন্তু এটি রয়েছে এবং এটাকে সফল করতে হলে তাকে এই কাজটুকু তিনি যদি সফল করতে পারেন, তাহলে আমি মনে করি যে তিনি অনেক দূর এগিয়ে যাবেন। কিন্তু অনেক দূর এগিয়ে যেতে হলে যে অনেক কঠিন চ্যালেঞ্জের একটা বিষয় থাকবে, কোনো সন্দেহ নেই। কারণ এমনিতে আমাদের স্পোর্টসের আপনি বাজেট আপনি দেখবেন যে অন্যান্য সেক্টরের তুলনায় অনেক কম। সো এখানে যখনই আপনি এভাবে প্রত্যেকটা ফেডারেশনের বা প্রত্যেকটা খেলোয়াড়কে পেশাদারিত্বের কাঠামো নিয়ে আসবেন, তাদেরকে একটা বেতনের মধ্যে নিয়ে আসতে চাইবেন, তাহলে সেই টাকাটা কোত্থেকে আসবে এবং সেই টাকাটা ঠিকমতো আপনার এখানে দিতে পারবেন কিনা, জোগাড়টা ঠিকমতো করতে পারবে কিনা, সেই চ্যালেঞ্জটুকু কিন্তু রয়েই যাচ্ছে। সো আমি একটা জিনিস বিশ্বাস করি, আমিনুল হককে এর আগে আমিনুল হক মানে আপনি যেভাবে বলছিলেন যে অনেকে তো হয়তো কথার ফুলঝুরি ঝরান, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে আসলে ক্রীড়া জগতের একজন মানুষ আমরা পেয়েছি, সেই দিক থেকে আমরা আশা রাখতেই পারি। রাইট, এটাই আমি মনে করি যে এটা তার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। এই যে আমরা আজকে এইভাবে কথা বলছি, ঠিক একই রকম ভাবে আমিনুল হক ও প্রান্তে, আমি এই প্রান্তে বসে কিন্তু অনেক টকশো করেছি এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি। তখন তিনি সমস্যাগুলো বলেছিলেন এবং সেটার সমাধান কি হতে পারে সেটাও বলেছিলেন। এখন তিনি হট চেয়ারে বসে রয়েছেন, এখন তিনি জানেন যে সমস্যাটা কি, সমাধানটাও কি, এবং সেটা তাকে করে দেখাতে হবে, তাকে এক্সিকিউট করতে হবে, করে দেখাতে হবে। এতদিন তিনি খেলোয়াড় ছিলেন, মাঠে খেলতেন, কিন্তু যখন তিনি অবসরে গিয়েছিলেন তারপর রাজনীতিতে এসেছেন, এখন তার ভূমিকাটা কিন্তু আবার আমি মনে করি যে খেলোয়াড় হিসেবে থাকবে। সো এই ম্যাচটা তাকে জিততে হলে নিশ্চিতভাবে কিন্তু তাকে ভালো খেলতে হবে, সব ক্ষেত্রেই ভালো খেলতে হবে। এবং যে ক্রীড়ানীতির কথা আপনি বলছিলেন, যে এই ধরনের ক্রীড়ানীতি আমি মনে করি যে এটা খুবই একটা মানে অনেক দূরের স্বপ্ন এবং অনেক দূরদর্শী একটা প্ল্যান এবং অনেক চ্যালেঞ্জিং এবং অনেক আমি মনে করি যে এটাতে সফল হতে পারলে আমিনুল হক খেলোয়াড়ি জীবনে যা সাফল্য পেয়েছেন তার চেয়ে অনেক বড় দূর এগিয়ে যাবে সাফল্য পাবেন। আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে অনেক ফেডারেশনকে অনেক ধরনের বাজেট দেওয়া হয়, কিন্তু সেগুলো খেলোয়াড়দের হাত পর্যন্ত যায় না। এই জবাবদিহিতা নিশ্চিতকরণে আসলে ওনার কি ধরনের পরিকল্পনা থাকবে? অ্যাকাউন্টেবিলিটি বাড়ানো কিংবা স্বচ্ছতা, একদম দুর্নীতি মুক্ত ক্রীড়াঙ্গন, সবারই এটা আশা তার কাছে। এই জিনিসটা আসলে নিশ্চয়তা কি করা সম্ভব হবে? আমি মনে করি যে করা সম্ভব হবে। কারণটা হলো যে আপনি 52টা ফেডারেশন রয়েছে এবং সেই 52টা ফেডারেশনের মধ্যে আপনাকে একটু অগ্রাধিকার ভিত্তিতে কয়েকটা ফেডারেশন, কিছু ফেডারেশনকে বা কিছু খেলাকে আপনাকে প্রায়োরিটি দিতে হবে। যে খেলাগুলোতে কোনটাকে দিবেন, যে খেলাগুলোতে আমাদের রেজাল্ট আসতে পারে, লোকাল এবং ইন্টারন্যাশনালি পদক পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলো আপনাকে চুজ করে সেই ফেডারেশনের সবচেয়ে বড় যে সমস্যাটা আর্থিক সমস্যা, সেই সমস্যাটা সমাধান করতে হবে। এবং আপনি যে বললেন যে এদেরকে টাকা দিলে আপনি টাকাটা ঠিকমতো খরচ হচ্ছে কিনা, নাকি আপনি অন্য পারপাসে ইউজ হচ্ছে, সেটা বের করবেন কিভাবে? এটার জন্য খুব বেশি দূর যাওয়ার দরকার নেই। দেখুন, আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করলে সেখানে দেখবেন যে একটা আপনার অডিট কমিটি থাকে। ঠিক একই রকম ভাবে আপনি যে ফেডারেশনকে টাকাটা দিচ্ছেন, সেই ফেডারেশনের কাছ থেকে আপনি 3 মাস পর পর বলবেন যে আপনি অডিটটা চাইবেন, আর নট নেসেসারি যে আপনি 1 বছর পর চাইবেন। 1 বছর পর চাইলে আপনি দেখবেন যে ততক্ষণে হয়তো ক্ষমতার পালাবদল হয়ে যেতে পারে, বা আপনি যিনি এখন ক্রীড়ামন্ত্রী রয়েছেন তিনিও চেঞ্জ হয়ে যেতে পারেন, যিনি সচিব রয়েছেন তিনিও চেঞ্জ হয়ে যেতে পারেন। এই ধরনের একটা জটিলতার মধ্যে থাকে। সো আমি মনে করি যে ফেডারেশনকে আপনি টাকাটা দেবেন এবং তাদের কাছ থেকে আপনি 3 মাস পর পর সেই একটা অডিট কমিটির রিপোর্টটা চাইবেন এবং তাদেরকে বলবেন যে এই 3 মাসে তুমি কি করেছো সেটার একটা প্রোগ্রেসিভ রিপোর্ট আমাকে দেখাও। সেই রিপোর্টটা যদি আপনি মাইনাস পর্যায়ে যায়, তাহলে তাকে পরবর্তীতে যে আপনি যে টাকাটা দিবেন বা পরবর্তী সেশনের জন্য যে টাকাটা যাওয়ার জন্য প্ল্যান করে রেখেছিলেন, সেখান থেকে আপনি তখন তাকে কাট অফ করবেন, অথবা যিনি সেই ফেডারেশনের দায়িত্বে রয়েছেন তাকে আপনি সেই চ্যালেঞ্জটা করতে পারেন। সো প্রত্যেককে যখন আপনি এরকম ভাবে একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসবেন, তখন দেখবেন যে সেখানে স্বচ্ছতা থাকবে, সেখানে আপনি নিজেই সংগঠকরা সেই ফেডারেশনকে ভালো যাতে করা যেতে পারে সেই তাগিদটা তাদের থাকবে। চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার একটা নীতিও তিনি দিয়েছেন। এবং আমরা যদি একটু দেখি যে আসলে ঢাকা শহরে বেশিরভাগ স্কুল কলেজেই কিন্তু খেলার মাঠ নেই, সেখানে যে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক যদি করা হয়, সেক্ষেত্রে মাঠের ব্যবস্থা কিংবা কিভাবে এটা উনি নিশ্চয়তা দিবেন, এটার সম্পর্কে যদি একটু বলেন। কারণ আমরা দেখি যে এখন বেশিরভাগ স্কুলে একটা বিল্ডিং,
সেখানে স্কুল হচ্ছে। রাইট, সেটা আমি মনে করি যে সেটাও বাধ্যতামূলক করা উচিত যে স্কুল থাকলে সেখানে মাঠ থাকতে হবে, খেলার মাঠ। আপনি আমার কথা যদি জিজ্ঞেস করেন, আমার যে স্কুলটা ছিল সেই স্কুলটার প্রথম ভালোবাসাটা আমাদের তৈরি হয়েছিল কিন্তু ওই বিল্ডিংটা দেখে না, খেলার মাঠটা দেখে, সবুজ খেলার মাঠটা দেখে। সো এই সবুজ খেলার মাঠ যখন থাকবে তখন সেখানে দেখবেন যে এমনিতেই মন ভালো হয়ে যায় এবং সেখানে খেলার জন্য তখন আর জায়গাটুকু এমনিতে প্রচুর জায়গা থাকে। আর এখন যেহেতু আপনি পুরো এই কসমোপলিটন শহরে প্রচুর আবাসিক এলাকা তৈরি হয়ে গেছে দেখে আপনি মাঠগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বা মাঠগুলোতে আপনার দেখা গেছে যে মাঠের মধ্যে আপনি ট্রাক স্ট্যান্ড করা হচ্ছে, বাস স্ট্যান্ড করা হচ্ছে, এগুলো উদ্ধার করতে হবে। এটা গেল একটি দিক। এবং অবশ্যই আপনি যেগুলো নতুন স্কুল হচ্ছে বা যে স্কুলগুলো বিল্ডিং রয়েছে সেই স্কুলগুলোকে বলতে হবে যে যদি তারা নিজেদের মানে সেইখানে যদি মাঠ না পায় তারা, তাহলে হয়তো অন্য কোথাও তারা যেন একটা মাঠের ব্যবস্থা তাদের যেন করতে পারে বা আয়োজন যেন করতে পারে, তাদের যেন একটা নিজস্ব ক্যাম্পাসের মতো থাকে যেখানে অবশ্যই আপনার মাঠ থাকতে হবে। এটা সব স্কুলের পক্ষে হয়তো করা সম্ভব হবে না, তবে আপনি যতটুকু সম্ভব ততটুকু যদি করতে পারেন তাহলে ভালো হবে। শুরুটা হোক। এবং এটা তিনি করতে চেয়েছেন, আমার কাছে মনে হচ্ছে যে এটা তিনি করতে চেয়েছেন একটাই কারণে, যে চতুর্থ শ্রেণী থেকে আপনি স্পোর্টসটাকে বাধ্যতামূলক করবেন। তার কারণটা হলো যে আপনি বাংলাদেশকে যদি একটা স্পোর্টস ফ্রেন্ডলি এবং আপনি ক্রীড়া বান্ধব এবং জাস্ট স্পোর্টিং নেশন হিসেবে যদি তৈরি করতে চান, তাহলে দিস ইজ ভেরি মাচ অবভিয়াস যে এটা আপনাকে করতেই হবে। খুব সম্ভবত এই প্ল্যান থেকে তিনি এই উদ্যোগটা নিচ্ছেন। নিশ্চয়ই কায়সার ভাই, আমরা কিন্তু দেখি যে আসলে আপনি যেটা বললেন যে স্পোর্টস কালচারটা কিন্তু বাংলাদেশে একেবারেই নেই। আমি বলবো যে একেবারে নেই। আমার চোখেও পড়ে না যে কোনো বাবা মা তার সন্তানকে বলে বড় হয়ে একটা ভালো কোনো স্পোর্টসম্যান হবা কিংবা এই ধরনের শোনা যায় না। ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার এই পর্যন্ত। স্পোর্টস কালচারটা আসলে আমাদের তৈরি করাটা খুব বেশি জরুরি। এছাড়াও তিনি দেশের 64টি জেলায় ইনডোর সুবিধাসহ স্পোর্টস ভিলেজ নির্মাণের কথা বলেছেন। দিস ইজ ভেরি মাচ চ্যালেঞ্জিং। অবশ্যই চ্যালেঞ্জিং। এবং আমি একটা জিনিস পিঙ্কি বিশ্বাস করি, সেটা হলো যে আপনি অবকাঠামোগত উন্নয়নের চেয়ে আপনাকে আগে খেলোয়াড় তৈরি করতে হবে। আপনাকে খেলার জায়গাটা, যেটা বললাম যে মাঠ তৈরি করতে পারবেন, কিন্তু মাঠের সঙ্গে আপনি বিল্ডিং তৈরি যদি করতে শুরু করে দেন তাহলে দেখবেন যে আপনি ওই বিল্ডিং তৈরি হবে কিন্তু ওই খেলার উন্নয়নটা হচ্ছে না। উদাহরণ হিসেবে বেশি দূর যাব না, একসময় হঠাৎ করে আমাদের মনে হয়েছিল যে 64টা জেলায় আমরা সুইমিং পুল করব। 64টা জেলায় সুইমিং পুল ঠিকই হয়েছে কিন্তু সেখান থেকে সাঁতারু বের হয়ে আসতে পারিনি। ঠিক একই রকম ভাবে হঠাৎ করে আমাদের মনে হয়েছে যে 64টা জেলায় আমরা মিনি স্টেডিয়াম তৈরি করব, বাট মিনি স্টেডিয়ামের জন্য ঠিকই তৈরি হয়েছে, সেখানে এসিও লাগানো হয়েছে, কিন্তু সেই মাঠে আমরা গিয়ে দেখেছি, সেই স্টেডিয়ামে গিয়ে দেখেছি যে গরু চড়ছে। সো সেটা বড় বিষয় না। বড় বিষয়টা হলো যে খেলাটাকে আপনি কিভাবে মাঠে রাখবেন এবং খেলোয়াড় কিভাবে তৈরি করবেন, এবং খেলোয়াড় তৈরির পেছনে যদি আপনি সেই ইনভেস্টমেন্টটা যদি বেশি দেন তাহলে দেখবেন যে আপনি খেলার উন্নতিটা হবে। খেলার উন্নতি করতে গিয়ে আপনি শুধুমাত্র যদি ভবন নির্মাণ করেন বা বিল্ডিং নির্মাণ করেন বা আপনি সুরম্য স্টেডিয়াম তৈরি করার চেষ্টা করেন, তাহলে আমার মনে হচ্ছে যে সেটাতে আপনি ইনভেস্টমেন্টটা ব্যাড ইনভেস্টমেন্ট হবে। ইনভেস্টমেন্ট মূল হওয়া উচিত খেলোয়াড় তৈরির এবং খেলোয়াড়দের স্কিল ডেভেলপের করার জন্য যে আপনার ট্রেনিং ফ্যাসিলিটিস থাকে সেটা এনহান্স করা। আসলে কায়সার ভাই, এটা কিন্তু খুব একটা কঠিন কিছু না। এটা কিন্তু খুব সহজে এই জিনিসগুলো করা যায়। আপনি বলছেন অলরেডি 64টা জেলায় সুইমিং পুল আছে, অনেক জায়গায় মিনি স্টেডিয়াম আছে। সেগুলোকে শুধুমাত্র সেই কাজে নিয়োজিত করা কিংবা সেখানে খেলাটা এনশিওর করাটাই এখন হচ্ছে মূল কাজ। এটা কি খুব মানে কঠিন হওয়ার কথা কিনা আমি জানি না আসলে। কেন আমাদের দেশে সবকিছু এত কঠিন হয়ে যায়, সবকিছু হওয়ার পরেও কেন যেন যে পারপাসে করা সেই পারপাসটা কেন যেন সার্ভ হয় না। এর অন্যতম কারণটা হলো যে অ্যাকাউন্টেবিলিটি নেই। আপনি যেগুলা স্টেডিয়াম, যেগুলো আপনার ওই জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা যারা রয়েছে তাদের মানে বাৎসরিক কাজ কি, তাদের কাজ কি, সেগুলোর যদি একটা হিসেব আপনি নেন, প্রত্যেক 6 মাস পর যদি একটা হিসেব নেন যে তাদেরকে কিন্তু বাজেট দেওয়া হয় এবং যে বাজেট দেওয়া হয় সেটা খুবই ন্যূনতম বাজেট। সেটাতে আমি মনে করি না যে সেটাতে স্পোর্টসের খুব বেশি আহামরি কোনো উন্নতি হবে, এবং তারা যে বাজেট পান এই বাজেটে আপনি স্পোর্টসটাকে খুব বেশি দূরে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। আমার বিষয়টা হলো যে তাদেরকে আপনি প্রপার বাজেট দিবেন এবং তাদের কাছ থেকে সেই বাজেটটা তারা কিভাবে খরচ করছেন এবং কিভাবে সেটা কোন জায়গায় ব্যয় হচ্ছে এবং এর ফলে লাভটা কি হচ্ছে, উন্নতিটা কি হচ্ছে, সেটার হিসেবটা আপনাকে টাইমলি নিতে হবে। ক্রীড়া মন্ত্রণালয় যেসব কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ সেই কাজগুলো করার জন্য প্রচুর অর্থ প্রয়োজন। আবারও একই প্রশ্ন আপনার কাছে একটু ঘুরিয়ে রাখতে চাই যে এই কাজগুলো করার জন্য যে অর্থটা প্রয়োজন, এখন আসলে আমাদের বাংলাদেশের ইকোনমিক যেভাবে যাচ্ছে বা যে পরিস্থিতিতে আছে সেখানে এই কাজগুলো করা আসলে সম্ভব হবে কিনা? অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে বাড়তি বরাদ্দ চাইতে হবে ক্রীড়া মন্ত্রণালয়কে, এবং আমি খুব অপেক্ষায় রয়েছি যে সামনে যে জুন মাসে যে বাজেট হবে সেই বাজেটে ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য কতখানি অর্থ বরাদ্দ করে আপনার অর্থ মন্ত্রণালয়। নিশ্চিত এরপর আসলে বড় বড় কর্পোরেট হাউসগুলো কিংবা ব্যাংকগুলোকে আসলে স্পন্সরশিপে আনা যায় কিনা,
কর্পোরেট হাউসগুলো যদি একটা ফেডারেশনের দায়িত্ব নেয়, সেখানেও তো আসলে এই প্রবলেমগুলোর সলিউশন আসে। সেটা আমিনুল হকের যে ক্রীড়া নীতি রয়েছে, সেই ক্রীড়া নীতির আমি নিজে পড়েছি, সেখানে বেশ কিছু বিশেষ করে বিএনপির যে ক্রীড়া ইশতেহার যেটা রয়েছে, সেখানে আপনি দেখবেন যে এই বিষয়গুলো উল্লেখ রয়েছে যে আপনি ফেডারেশনগুলোকে আরো একটু আপনার আর্থিকভাবে সহায়তা যাতে করার জন্য, যে আপনার আর্থিক যে প্রতিষ্ঠান যারা রয়েছে, শুধুমাত্র ব্যাংক না, আপনি অন্যান্য যারা আপনার কিছুটা আপনার আর্থিকভাবে যেসব প্রতিষ্ঠানগুলো আপনার ভালো সক্ষমতা রয়েছে, তারা যদি এগুলোকে স্পন্সর করতে পারে, তাহলে এই আর্থিক সমস্যাটা দূর হবে। তবে এটা নতুন না, এর আগেও আমরা দেখেছি যে এরকমভাবে ব্যাংকগুলো অনেকগুলো ফেডারেশনকে আর্থিকভাবে সহায়তা করেছিল, কিন্তু সেটা খুব একটা যে আমরা লাভবান কোনো কিছু দেখেছি তা কিন্তু না। বিষয়টা হলো যে কন্টিনিউটিটা থাকতে হবে। আপনি শুধুমাত্র এক মৌসুমের জন্য বা এক বছরের জন্য না করে এটাকে যদি একটু দীর্ঘমেয়াদী হিসাবে যদি করতে চান, তাহলে দেখবেন যে ব্যাংকগুলো বা আপনি আর্থিক প্রতিষ্ঠানগুলোর যে সিএসআর যেটা রয়েছে, সেটার টাকাটা যদি আপনি এই ফেডারেশনগুলোর পেছনে খরচ করা যেতে পারে, তাহলে দেখবেন যে আপনি এই আর্থিক সমস্যাটা কিছুটা হলেও একটু কাটিয়ে উঠতে পারবে। তার চেয়েও বড় বিষয়টা হলো যে আমাদেরকে দেখতে হবে যে একটা মডেল বের করতে হবে। নট নেসেসারি যে আপনি শুধুমাত্র অন্য কোনো প্রতিষ্ঠানের উপর বা আপনি ব্যাংকগুলোর উপর কাছ থেকে আপনি স্পন্সর হিসাবে চাওয়ার এটি করতে পারেন। আপনাকে নিজেই একটা অর্থনৈতিক একটা মডেল বের করতে হবে, যেখান থেকে এই ফেডারেশনগুলো তাদের খেলাগুলো দিয়ে আপনি আর্থিকভাবে আরেকটু লাভবান হতে পারে এবং ভালোভাবে নিজেদেরকে তৈরি করে নিতে পারে। আর নিশ্চয়ই আমরা যদি বলি যে সবসময় আসলে সরকারের বদলের সাথে আমরা দেখি ফেডারেশনগুলোতেও কিন্তু মানে বদলানোর যে পরিবর্তনের যে হাওয়াটা, সেটা সবসময় লাগে। আমরা যদি একটু স্পেসিফিক্যালি বলি যে বিসিবির মধ্যে কিন্তু অনেক অস্বস্তি কাজ করছে, যে সাবেক ক্রিকেটারদেরও কিন্তু চাওয়া যে একটা স্থিতিশীল পরিবেশ বিসিবিতে আসুক। এই নিয়ে আমার হাতে একটা প্রতিবেদন আছে, সেটা আগে দেখে আসতে চাই, তারপর আবার প্রশ্নতে ফিরবো। সাবেক সভাপতি ফারুক আহমেদ প্রেস বক্সে একদিন মজা করেই বলছিলেন বিসিবি সভাপতি পদে লম্বা সময়ের জন্য থাকা কঠিন। সেটি তার থেকে ভালো কেই বা বলতে পারবেন, কারণ স্বল্প সময়ের জন্য সভাপতির পদে থাকার সুযোগ হয়েছে তার। এখন তার খানিকটা টের পাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। নানা ঘটনায় বোর্ডে এখনো চলছে অস্থিরতা। বুলবুল ছুটিতে যাওয়ায় আলোচনায় তিনি দেশে ফিরবেন কিনা। বিসিবি পরিচালক আসিফ আকবর সে বিষয় নিয়ে চিন্তা করতে নারাজ। তারা কাজ করে যেতে চান তাদের মতো করে। তবে আগামী দিনগুলোতে বিসিবির কিভাবে চলা উচিত সে বিষয়েও কথা বললেন। এখানে মন্ত্রী বা কারো যাওয়া আসা মুখ্য না, মুখ্য হচ্ছে বাংলাদেশ ক্রিকেট স্ট্রাকচারটা কতটুকু কাজ করছে এবং আমরা কতটুকু পারফর্ম করছি, এবং সেটার কারণে বাংলাদেশ ক্রিকেট কতটুকু লাভবান হচ্ছে সেটা দেখার বিষয়। আমরা শুধু ক্রিকেট নিয়ে কাজ করছি না, আমরা বড় ফেডারেশন হিসেবে, বড় সংস্থা হিসেবে আমরা হকি, ফুটবল সহ অন্যান্য খেলাধুলার দিকে মনোযোগ দিচ্ছি। সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু চান একটি স্থির বোর্ড, যেখানে গঠনমূলক সমালোচনা থাকবে, আলোচনা হবে, তবে ব্যক্তিগত আক্রমণ নয়। ক্লাবদের মধ্যে একটা মনোমালিন্য চলছে, তো এইগুলির সমাধান তো অবশ্যই করতে হবে, কারণ আমরা চাই আমাদের ক্রিকেটটা সবার আগে আমাদের বাংলাদেশ। জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসানুজ্জামান ঝরুর আছে ক্রিকেট বোর্ড নিয়ে নতুন সরকারের কাছে কিছু চাওয়া। বিসিবির অস্থিরতা বা দেশীয় অস্থিরতা, আমি এইগুলোতে খুব একটা বেশি চিন্তিত না। ক্রিকেটের জন্য যেটা বলি, ক্রিকেট মানে ক্রীড়া মন্ত্রী বলেন, বিসিবি প্রেসিডেন্ট বলেন, ক্রিকেট বলেন, যেহেতু আমি ক্রিকেটার, আমি ফুটবলার, আমি হকি প্লেয়ার, স্পোর্টসের জন্য সঠিক মানুষ দরকার। স্পোর্টসের কিন্তু কোনো রাজনীতি নাই। এরই মধ্যে পরিচালকদের মাঝে অস্বস্তি শুরু হয়েছে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দায়িত্ব নেওয়ার পর। তবে কি বোর্ড ভেঙে যাবে? কারণ আমিনুল হকও এই বোর্ডকে একাধিকবার অবৈধ বলেছেন, যদিও তাদের সঙ্গে এবার বসতে চান তিনি। আইসিসি দ্বারা নিয়ন্ত্রিত, আইনের ভিতরে থেকে, নিয়মের ভিতরে থেকে, এটি আলোচনার ভিত্তিতে যা করণীয় আছে সেটি আমি বসে আলোচনার মাধ্যমে পরে এটি নিয়ে আমি মন্তব্য করব। শুভদেবনাথ, নিউজ 24 ঢাকা। নিশ্চয়ই আসলে বিসিবির নির্বাচনকেও কিন্তু তিনি বলেছিলেন যে বৈধ বোর্ড না, এবং নির্বাচনেও প্রশ্ন তুলেছিলেন স্বচ্ছতা নিয়ে। কি মনে হচ্ছে যে আমিনুল হক আসার পরে কি বিসিবির পরিবর্তনের হাওয়া লাগতে পারে কিনা? না, সেটা শুধু আমিনুল বলেননি, আমি নিজেও লিখেছি যে বিসিবির যে নির্বাচনটা হয়েছে সেটা পুরোপুরি বিতর্কিত একটা নির্বাচন হয়েছে। এক অর্থে বলা যেতে পারে যে প্রহসনমূলক একটা নির্বাচন হয়েছে। এই নির্বাচনটাকে আপনি কম্পিটিটিভ নির্বাচন বলতে পারেন না, এটা একতরফা নির্বাচন হয়েছে। এখানে নির্বাচনে অংশগ্রহণই করেননি অনেকে, এবং আপনি দেখবেন যে এই নির্বাচনটায় আপনার কাউন্সিলর যেটা তৈরি করা হয়েছিল, সেই কাউন্সিলর পুরোপুরি নিজেদের ছক সাজিয়ে যারা বিসিবিতে যাবেন বা যারা পরিচালক হবেন
তারা তাদের মতো করে কাউন্সিলরশিপটা তৈরি করা হয়েছিল এবং সেটার জন্য পুরোপুরি দায়ী কিন্তু আপনি গত ক্রীড়া প্রশাসন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে ক্রীড়া প্রশাসন ছিল, তারা তাদের ইচ্ছা অনুযায়ী আপনার কাউন্সিলরদেরকে কাউন্সিলরদেরকে বসিয়েছিলেন এখানে এবং সেই কাউন্সিলররা ভোট দিয়েছেন। বাট সেটা কোনো ভোট হয়নি। নির্বাচনটা যেটা হয়েছে সেটা পুরোপুরি একতরফা একটা নির্বাচন হয়েছে ক্রিকেট বোর্ডে, একেবারে পুরোপুরি বিতর্কিত একটা বোর্ড হয়েছে। সেটা বোর্ডে যারা পরিচালক রয়েছেন তারাও কিন্তু আপনি অফ দ্য রেকর্ডে আমার কাছে অন্তত স্বীকার করেছেন যে এটা আসলে কোনো নির্বাচন হয়নি। নির্বাচন একটা ক্ষেত্রেই হয়েছে, সেটা শুধুমাত্র খালেদ মাসুদ পাইলট এবং দেবব্রত পাল, এই দুজনের নির্বাচনটা হয়েছে। বাদ বাকিগুলোতে আপনি পুরোপুরি নির্বাচন হয়নি, একদম একতরফাভাবে সবকিছু হয়েছে। তো এই কারণে এই বোর্ডের আপনি পরিচালনা পরিষদ নির্বাচিত হয়েছে, তারা বোর্ডে বসছেন, সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু এবং তারা আইসিসির কাছেও আপনি এই বোর্ডটা বৈধভাবে হিসেবে স্বীকৃত হয়েছে, কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে এবং যারা ক্রিকেট প্রেমী তাদের কাছ থেকে এই বোর্ডের পরিচালকরা অন্তত আর যাই পান মর্যাদাটুকু পাবেন না। সেই ক্ষেত্রে তো আসলে আইসিসির যেহেতু একটা বিষয় আছে, আইসিসির এখানে ইনভলভমেন্ট আছে, সেখানে ছেড়েই তো আসলে পরিবর্তনটা ওভাবে আনা সম্ভব না। না, এই কারণে আমি শুনছিলাম যে আমিনুল হক যেটা বলছিলেন যে আপনি আলোচনার মাধ্যমে এবং একটা নিয়মের মধ্যে থেকে কিন্তু যারা যদি কোনো পরিবর্তন চান, নিয়মের বাইরে গিয়ে হঠাৎ করে কাউকে পরিবর্তন করে দেওয়ার কোনো কিছু নেই, একটা নিয়মের মধ্যে থেকেই পরিবর্তনটা করতে চান তারা। আপনার কাছে একটা শেষ প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে আসলে আমিনুল হক বলেছেন রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গনের একটা শপথ তিনি করেছেন যে এখানে কোনো রাজনীতি থাকবে না, রাজনীতি মুক্ত থাকবে। আমরা যদি দেখি বিভিন্ন ফেডারেশনের সভাপতি থেকে শুরু করে সহসভাপতি সবাই আসলে রাজনৈতিক ব্যক্তি, সেখানে উনি নিজেও রাজনীতি করেন আমিনুল হক, সেখান থেকে আসলে রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন রাখা কতটুকু সম্ভব? দেখুন, রাজনীতি তো খারাপ কোনো কিছু না, রাজনীতির কুপ্রভাবটা রাজনীতির কুপ্রভাবটা খারাপ। আর রাজনীতির বাইরে আপনি স্পোর্টসকে রাখতে পারবেন না, তার বড় কারণটা হলো যে আপনি দেখবেন যে শুধুমাত্র বাংলাদেশ কেন্দ্রিক না, আমি যদি আপনি বিশ্বের অন্যান্য বিষয়গুলো নিয়ে কাউন্ট করি, খুব বেশি দূর যাওয়ার দরকার নেই আমাদের। আপনি এই যে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলতে পারলো না কেন, তার অন্যতম কারণটাই হলো কিন্তু আপনি ভূ রাজনীতি। সো এখানেও রাজনীতি থাকবে। সো বাংলাদেশের যে এই স্পোর্টস অঙ্গন, সেখানে রাজনীতি থাকবে। বিষয়টা হলো যে রাজনীতির সবকিছু যে আপনি কুপ্রভাব থাকে তা কিন্তু না, সুপ্রভাবটাও থাকে। তো সেই সুপ্রভাবটা যদি কাজে লাগিয়ে আপনি স্পোর্টসটাকে এগিয়ে নিতে পারেন, আমি এখানে কোনো সমস্যা দেখি না। আর বিষয়টা হলো যে আপনি যেহেতু রাজনৈতিক ব্যক্তি, আপনি কোনো একটা কাজ করলে তো সেখানে আপনাকে বলাই হবে যে এটা বোধহয় আপনি রাজনীতির প্রভাবে এই কাজটুকু করছেন। বাট দেখতে হবে যে সেখানে আপনি স্পোর্টসের উন্নতির জন্য কতখানি হচ্ছে এবং নিজের স্বার্থ রক্ষার জন্য কতখানি হচ্ছে। রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য যদি সেটা হয়ে থাকে তাহলে সেটা রং, কিন্তু সেটা যদি সেই রাজনীতি যদি আপনি স্পোর্টসের স্বার্থে হয়ে থাকে, আমি এখানে কোনো কিছু সমস্যা দেখি না। সো আমার কাছে মনে হচ্ছে যে রাজনীতির বাইরে গিয়ে আপনি জীবন কাটাতে পারবেন না। অতএব এই বাস্তবতাটুকু আমাদেরকে মেনে নিয়েই রাজনীতির যে সুপ্রভাবটা রয়েছে, সেই সুপ্রভাবটা যদি স্পোর্টসে কাজে লাগিয়ে আপনি স্পোর্টসের এনহ্যান্স করতে পারেন, আই ডোন্ট ফাইন্ড এনি রং হিয়ার। নিশ্চয়ই। কায়সার ভাই, অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এখানে শেষ করতে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। নিশ্চয়ই দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি গেম অন। আগামী শুক্রবার নিশ্চয়ই আবার নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।